নমস্কার, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনারা শুনতে চলেছেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের গল্প নৃমুণ্ড শিকারীর দ্বিতীয় তথা অন্তিম পর্ব। এর আগের পর্বে আপনারা শুনেছেন কিভাবে জয়ন্ত মানিক নৃমুণ্ড শিকারীর রহস্যভেদ করতে গিয়ে উপস্থিত হয় সত্য কাপালিকের বাড়িতে এবং সেখানে জড়িয়ে পড়ে দুষ্কৃতীদের পাতা ফাঁদে। এবার সুন্দরবাবু কি পারবে জয়ন্ত মানিককে সেই ফাঁদ থেকে উদ্ধার করতে? জানতে হলে আপনাদেরকে শুনতে হবে নৃমুণ্ড শিকারীর দ্বিতীয় তথা অন্তিম পর্ব। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। এমন ঝড় বাদলের রাতে সুন্দরবাবু তার বিছানায় কুকড়ে শুকড়ে ঘুমোচ্ছিলেন বেশ আরামে। হঠাৎ জরুরি ডাক শুনেই তিনি অত্যন্ত অনিচ্ছার সঙ্গে শয্যা ত্যাগ করে নিচে নেমে এলেন মহা খাপ্পা হয়ে। থানার সাব ইন্সপেক্টর মনোহরকে ইউনিফর্ম পরে প্রস্তুত দেখে তিনি আরও গরম হয়ে গেলেন। মুখ খিচিয়ে বললেন, এই একটা রাত আমাকে না ডাকলে কি চলতো না? ভগবান কি তোমার মগজে এক ফোঁটা বুদ্ধি দান করেননি? বলি, আর কতকাল আমার বুদ্ধি ভাঙিয়ে খাবে বাবু? হ্যাঁ, এত রাতে এমন দুর্যোগে কি আবার জরুরি মামলা এলো শুনি? আগে জয়ন্তবাবু ফোন করেছিলেন, আমরা এক্ষুনি সেফাই নিয়ে সেখানে না গেলে নাকি মারা পড়বেন। শুনেই বিপুল বিস্ময়ের ধাক্কায় সুন্দরবাবুর সমস্ত রাগ আর বিরক্তি কোথায় যেন ভেসে গেল। সচমকে বললেন, হ্যাঁ বলো কি? তাও কি হয়? আর হবে নাই বা কেন? সবটা যা গোয়ার যেচে বিপদকে ডেকে নিয়ে আসে। স্যার, আমরা তাহলে কি করব? শুনেছি আসামিরা দলে বেশ ভারী। এখন আর ভাববার সময় নেই, সিপাহীদের শিগগিরই তৈরি হতে বলো। আমি চোখের নিমেষে পোশাক পরে আসছি। সুন্দরবাবু ঘর থেকে যেই যাবার উপক্রম করলেন ঠিক সেই মুহূর্তেই টেলিফোন যন্ত্রে আবার ঘন ঘন সঙ্গীতের সৃষ্টি হলো। কে আবার রিং করে? হ্যালো, হ্যাঁ আমি সুন্দরবাবু। কি বললেন? জয়ন্ত, কি আশ্চর্য! তুমি এখন কোথায়? নিজের বাড়িতে? আসামিরা তোমাদের রিভলভারের ভয়ে পালিয়ে গেছে। 15 নম্বর বিষ্ণুবাবু লেনে আমাদের আর যেতে হবে না। তোমরা কাল সকালে সকালে এসে সব কথা খুলে বলবে। আচ্ছা আচ্ছা, বহুত আচ্ছা। কি বলছো? আমি এত বেশি বলছি কেন? তা কি তুমি জানো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ আমরা আর যাবো না। আচ্ছা, রাখলাম। সুন্দরবাবু রিসিভারটা রেখে দিলেন। সাব ইন্সপেক্টর মনোহর বলল, তাহলে স্যার আমাদের আর যেতে হবে না? যেতে হবে না কি রকম? আলবাদ যেতে হবে, এক্ষুনি যেতে হবে, আরো তাড়াতাড়ি যেতে হবে। আগে ওই যে শুনলাম জয়ন্তবাবুরা বাড়িতে ফিরেছেন আর আসামিরা পালিয়েছে। ওসব ধাপ্পা। আমাকে এত বলতে শুনে জয়ন্ত কখনো আশ্চর্য হয়? যে আমাকে চেনে সেই জানে কেন আমি বলি। ওই মনোহর, সেপাহীদের সাজতে বলো, আমরা এক্ষুনি 15 নম্বর বিষ্ণুবাবু লেনে যাব। এমন হাঁ করে দাঁড়িয়ে থেকো না, বুঝছো না? ফোনে এতক্ষণ জয়ন্ত কথা কইছিল না, পাছে আমরা এখনই দল বেঁধে ঘটনাস্থলে গিয়ে পড়ি, সেই ভয়ে আসামিদের কেউ জয়ন্তের নামে আমাদের সেখানে যেতে মানা করেছে। পুলিশের কাজে আমার কালো চুল সাদা হয়ে গেল, আর আমাকেই ঠকাবার চেষ্টা। আমি কি গাড়ল? আমি কি মনোহর? মনোহর দুঃখিত স্বরে বলল, আগে স্যার, আপনার মতে কি গারল বলতে আমাকেই বোঝায়? তা নয় তো কি? তুমি হলে এখনই ঠকে যেতে। আগে আবার আগে বলে? যাও, সুপিরিয়র অফিসারের সঙ্গে তর্ক করো না, নিজের কাজে যাও, আর সময় নেই। আমি চট করে পোশাক পরে আসি।
কলকাতার নির্জন পথে পথে পাগলা ঝোড়ো হাওয়া তখন গোঁ করে ছুটে বেড়াচ্ছে, হুড় হুড় করে জল ঢালতে ঢালতে। কালো মেঘ তখনও ঘন ঘন আগুন দাঁত খিচিয়ে গঙ্গার বুক যেন চিরে ফালা ফালা করে দিয়েই হুঙ্কার ছাড়ছে আর হুঙ্কার ছাড়ছে। 15 নম্বর বিষ্ণুবাবু লেন। আকাশের অন্ধকারের সঙ্গে মিলিয়ে গেছে গলির অন্ধকার, কারণ পথের গ্যাসের আলোগুলো কারা যেন নিভিয়ে দিয়েছে। সুন্দরবাবু ত্রস্ত স্বরে বললেন, অধিক সুবিধের নয় মনে হয়। আগে কেন স্যার? গ্যাসের আলো নেভানো, আজ সন্ধ্যায় ওই কায়দাতেই ওরা আমায় ফাঁদে ফেলেছিল। অন্ধকারের ভেতর শত্রুরা লুকিয়ে আছে। বড়ই মুশকিল স্যার, তাড়াতাড়িতে টর্চ আনা হয়নি। রিভলভার বার করো, সিপাহীদের লাঠি বাগিয়ে ধরতে বলো। ওই দেখো 15 নম্বর বাড়ির তিনতলায় একটা আলো জ্বলছে, কাদের সব ছায়াও দেখা যাচ্ছে। ওরা ভেবেছে আজ রাত্রে আমরা আসবো না, জয়ন্ত আর মানিককে খুন করে ধীরে সুস্থ ওরা সবাই সরে পড়তে পারবে। আগে হ্যাঁ স্যার, জয়ন্তবাবু ফোন করার পরই আসামিরা যখন ফোন করেছে তখন বুঝতে হবে যে তারা শত্রুদের খপ্পরে পড়েছে। আমাদের আর দেরি করা উচিত নয়। ওই দেখুন স্যার, বাড়ির নিচে অন্ধকারেও দেখা যাচ্ছে কারা যেন নড়ে চড়ে বেড়াচ্ছে। হঠাৎ তেতালার আলো নিভে গেল। মনে হলো যেন বিশ্বব্যাপী অন্ধকার হা করে আলোকটাকে গিলে ফেলবে। সুন্দরবাবু চিৎকার করে বললেন, ওরা টের পেয়েছে আমরা এসেছি, সবাই দৌড়ে বাড়ির উপরে গিয়ে পড়ো। সদর দরজা যদি বন্ধ থাকে লাথি মেরে ভেঙে ফেলো, যাকে পাবে তাকেই গ্রেফতার করো, যে বাধা দেবে তাকেই আমরা গুলি করে মেরে ফেলবো। তখন ঝড় বিদায় নিয়েছে, কিন্তু বৃষ্টি পড়ছে ঝমঝম করে। আধারের মধ্যে পথের উপর বেজে উঠল পাহারাওয়ালাদের ভারী জুতোর শব্দ। সুন্দরবাবু শত্রুদের ভয় দেখাবার জন্যে আকাশের দিকে রিভলভার তুলে একবার আওয়াজ করলেন। তারপরেই তার মনে হলো শত্রুরা দস্তুর মতো ভয় পেয়েছে, কারণ বাড়ির নিচে যারা নড়ে চড়ে বেড়াচ্ছিল তাদের আর দেখা বা সাড়া পাওয়া গেল না। সদর দরজা খোলা। সুন্দরবাবু বললেন, মনে হয় দুজন সিপাহীকে এখানে পাহারায় রেখে বাড়ির ভেতরে দল বেঁধে ঢুকে পড়ো। বাড়ির ভিতরে ঢুকে সকলেরই চোখ যেন অন্ধ হয়ে গেল। অন্ধকার সেখানে পুঞ্জীভূত। সে অন্ধকার এমন নিরেট, মনে হচ্ছে তার সঙ্গে ধাক্কা লাগলে মানুষের দেহ যেন চুরমার হয়ে যাবে। সেখানকার স্তব্ধতাও বিস্ময়কর। মনোহর বলল, আজ্ঞে স্যার, এখানে বোধ হয় জনপ্রাণী নেই, আসামিরা লম্বা দিয়েছে। লম্বা দিলেই হলো, এইমাত্র তেতলায় আলো জ্বলতে দেখেছি, এরই মধ্যে যাবে কোথায়? চলো তেতলায়, জয়ন্ত ফোনে আমাদের তেতলাতেই যেতে বলেছে। আগে হ্যাঁ স্যার, কিন্তু তেতলায় যাব কোন দিক দিয়ে? অন্ধকারে তো কোনো দিকেই দেখা যাচ্ছে না। মনোহর, অকাট্য প্রমাণ পেলাম তুমি একটা আস্ত গাড়ল। কোন আক্কেলে আলোর ব্যবস্থা করলে না বলো দেখি? বলি সিগারেট টিগারেট খাও, ওখানে দেশলাই আছি তো। আজ্ঞে না স্যার। কথায় কথায় অত আগে আগে করো না, ভালো লাগে না। একই ভিত ঘুটে ঘুটঘুটে অন্ধকার রে বাবা, সে সঙ্গে মস্ত এক গাড়ল আমার ঘাড়ে চেপেছে, আমি এখন কাকে সামলাই? আগে স্যার, অত ব্যস্ত হবেন না, একটু ভেবে দেখা যাক। এই তো সদর দরজা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা লম্বা পথ বলেই মনে হচ্ছে। পথের শেষে একটা উঠান থাকাই সম্ভব। উঠানের কোনো একদিকে তেতলার সিঁড়ি নিশ্চয়ই পাওয়া যাবে। কি বলেন স্যার? আমি কিছুই বলি না, আমি খালি এগিয়ে যেতে চাই। যেদিকে হোক এগিয়ে চলো। এই সেপাইরা, এগিয়ে চলো সব। পাহারাওয়ালারা আবার জুতো বাজিয়ে এগিয়ে চলল।
3-4 সেকেন্ড পরেই সুন্দরবাবু বললেন, এই সিপাহীরা দাঁড়াও। আগে ওদের দাঁড়াতে বললেন কেন স্যার? কান খাড়া করে শোনো তো মনোহর, উপর থেকে কি একটা দুম দুম করে নিচের দিকে নেমে আসছে না? মনোহর কান খাড়া করে শুনল কিনা জানি না, কিন্তু চমকে উঠে বলল, আগে হ্যাঁ, আসছে স্যার। কি আসছে? আগে হ্যাঁ, আসছে স্যার। আগে বুঝতে পারছি না স্যার, হাতি যদি সিঁড়ি দিয়ে নামতে পারতো তাহলে ওই ধরনের শব্দ হতো বটে, কিন্তু সেটা অসম্ভব। হাতি আবার কবে সিঁড়ি দিয়ে নেমে আসে স্যার? হাতি কখনো সিঁড়ি দিয়ে নামে না, তবুও এমন শব্দ হয় কেন? শব্দটাকে যে ভয়ানক বলে মনে হচ্ছে, শব্দটা যে একেবারে নিচে নেমে এসেছে, শব্দটা যে নিচে নেমে আমাদের দিকেই আসছে। তারপরেই বাঁধল সে এক বর্ণনাতীত কুরুক্ষেত্র কাণ্ড। একটা অজানা ক্রুদ্ধ গর্জন এবং সঙ্গে সঙ্গে পাহারাওয়ালাদের আর্তনাদ, ঝড়ের ফুৎকারে কলা গাছ পড়ার মতো ধপধপ দেহ পড়ার শব্দ। এ এক অতিকায় দানব যেন পাহারাওয়ালাদের দেহগুলো, শিশুর মতো দেহগুলোকে তুলে চারিদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সুন্দরবাবু অন্ধকারে রিভলভারও ছুটতে পারলেন না, পাছে সিপাহীদের কারোর গায়ে গুলি লাগে। হতভম্ব হয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় ডাকলেন, মনোহর। আগে স্যার, আমি পালিয়ে এসেছি স্যার, আপনিও পালিয়ে আসুন স্যার। ওরা আমাদের পেছনে রাক্ষস লেলিয়ে দিয়েছে স্যার। রাস্তা থেকে আওয়াজ এলো, ভূত হোক রাক্ষস হোক, যেই হোক, সেই ভয়াবহ বিপদ যে তার সামনে এসে পড়েছে সুন্দরবাবু স্পষ্টতই তা বুঝতে পারলেন। তিনি আড়ষ্টভাবে দেয়ালে পিঠ দিয়ে একেবারে যেন দেয়ালের সঙ্গে মিশিয়ে যাবার চেষ্টা করলেন। আচমকিতে সদর দরজার ফাঁকে বিদ্যুৎ চমকালো। এক পলকেই সুন্দরবাবু দেখে নিলেন সদর দরজার আলো ভরা ফাঁকের পটে ফুটে উঠেছে অতি ভয়ানক এক দানব মূর্তি। তিনি তার অন্ধকার মাখা মুখ, চোখ, নাক কিছুই দেখতে পেলেন না। তার নজরে পড়ল কেবল মূর্তির কাঁধ থেকে দুখানা মোটা মোটা লম্বা বাহু বেরিয়ে একেবারে মাটির উপরে এসে পড়েছে। এরপরেও আর কোনো ভদ্রলোকের জ্ঞান থাকে? তাই সুন্দরবাবু আর রইল না, মাত্র একটি হুম শব্দ উচ্চারণ করে তিনি দস্তুর মতো অজ্ঞান হয়ে গেলেন। সুন্দরবাবুর যখন জ্ঞান হলো তখন তিনি চোখ মেলে দেখলেন খালি ঘুটঘুটে অন্ধকার। অনুভব করলেন তার পিঠের তলায় রয়েছে ঠান্ডা ভিজে মাটি এবং মুখে বুকে ঝরছে ঝড়ো ঝড়ো করে বৃষ্টির জল। একে একে সব কথা মনে হলো। সেই ভয়াবহ বাড়ির ভেতর ঢুকে মুক্তিমান এক দুঃস্বপ্নকে দেখে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কিন্তু এখন তিনি খোলা আকাশের তলায় মাটিতে শুয়ে ভিজছেন। তিনি যে বেঁচে আছেন এবং নির্মূণ্ড শিকারীরা যে রামদা তুলে তাকে বিনা বাক্য ব্যয়ে বলি দেয়নি, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু কে তাকে এখানে আনলো এবং এই জায়গাটা কোন জায়গা? হঠাৎ তার মাথার উপরে কে একখানা কনকনে ঠান্ডা হাত রাখল। সভয়ে অস্ফুট আর্তনাদ করে সুন্দরবাবু শুয়ে শুয়ে হঠাৎ করে খানিকটা সরে গেলেন এবং তারপরেই চটপট উঠে অদ্ভুত বেগে মারলেন এক লম্বা দৌড়। সঙ্গে সঙ্গে পেছনে অনেকগুলো পায়ের শব্দ। শত্রুরা ধরতে আসছে, হাতে তাদের ধারালো খাঁড়া। এ কথা মনে হতেই সুন্দরবাবুর গতি অসম্ভব দ্রুত হয়ে উঠল। এখানেই তার বিশেষত্ব। জয়ন্ত ও মানিক সবিষয় একাধিকবার লক্ষ্য করেছেন। বিপদ এড়িয়ে পালাবার সময় সুন্দরবাবু তার প্রকাণ্ড দেহে ও প্রচণ্ড ভুঁড়ি বিপুল ভার একটুকুও অনুভব করেন না এবং ইচ্ছে করলে তখন তিনি যেন পাঞ্জাব মেলের সঙ্গে পাল্লা দিতে পারেন। কিন্তু ছিদ্রহীন অন্ধকারে এমন দ্রুত গতির বিপদ অনেক। সুন্দরবাবু হয়তো অনুসরণকারীদের নাগালের বাইরে বেরিয়ে গেলে তারপরেই তিনি বুঝলেন একটা বিষয়,
ঢালু জায়গা দিয়ে তিনি হুড়মুড় করে নিচের দিকে নেমে যাচ্ছেন। কোথায় যাচ্ছে? সেই অবস্থাতেই শুনতে পেলেন পেছন থেকে চিৎকার করে কে যেন বলছে, আগে স্যার, অত বেশি ছুটবেন না স্যার, সামনেই খাল। আর খাল? সুন্দরবাবু কেবল ঝপাত করে খালে প্রবেশ করলেন না, গতির বেগ সামলাতে না পেরে এগিয়ে গেলেন অগাধ জলে। ডাঙায় দাঁড়িয়ে অন্ধকারে মনোহর ষাঁড়ের মতো চেঁচাতে লাগল, এই চন্দন, এই পারে দোবে চৌবে মিশির, আমাদের স্যার জলে পড়ে গেছেন, শিগগিরই তাকে টেনে তোলো। অথই জলে হাত পা ছুঁড়তে ছুঁড়তে সুন্দরবাবু আকুল স্বরে ডাকলেন, মনে আমি যে 2-3 মিনিটের বেশি জলে ভাসতে পারি না, শিগগিরই এসে আমায় ধরো। আগে স্যার, আমি যে একটু সাঁতার জানি না স্যার। এই চন্দন সিং, এই পারে ডোবে চৌবে মিশির, ওরে বাবা কি হবে গো! হায় 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 স্যার। আগে স্যার, আগে স্যার, আপনি কি এখনো ওপারে ভেসে আছেন না ডুবে ডুবে জল খাচ্ছেন স্যার? সুন্দরবাবু জবাব দিতে পারলেন না, খালি বললেন, তার পা দুটো এরই মধ্যে যেন দুমন ভারী হয়ে তাকে পাতালে টেনে নিয়ে যেতে চাইছে। কিন্তু 4-5 জন সেপাই সাঁতরে গিয়ে পাতালে প্রবেশের দায় থেকে সে যাত্রায় তাকে উদ্ধার করল। ডাঙায় উঠে সুন্দরবাবু খানিকক্ষণ ধরে হুম হুম শব্দে হাঁপ ছাড়তে লাগলেন। হাঁপ ছাড়ার শব্দ যখন ক্ষীণ হয়ে এলো, মনোহর ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আগে স্যার, এখন কি একটু সামলাচ্ছেন স্যার? বড্ড বেশি জল খেয়ে পেট ফুলে উঠেছে কি স্যার? অমন করে পালাচ্ছেন কেন স্যার? আমার মুখে কি হাত রেখেছিল যেন? সেই তো আমি স্যার। তুমি? আগে হ্যাঁ স্যার, আমি মুখে হাত বুলিয়ে দেখছিলাম। সুন্দরবাবু নীরবে ভাবতে লাগলেন। নৃমুণ্ডু শিকারীদের ধরবার জন্যে বাগবাজার খালের সাঁকোর উপরে তিনি এক কিম্ভূত মার্কাকে দেখেছিলেন আবছায়ার মতো, এবং সেদিন তিনিও শুনেছিলেন খালের জলে ছপছপ করে দাঁড়ি ফেলে নৌকা চালানোর শব্দ। এসব অদ্ভুত রহস্যের অর্থ কী? কলকাতার খালে নদীতে আজকাল কি কোনো অমানসিক রাক্ষস মাঝি নৌকা নিয়ে আনাগোনা করে? তারই রাক্ষসে ক্ষুধা মেটাবার জন্যে শহরে মানুষের পর মানুষ প্রাণ বিসর্জন দিচ্ছে। কিন্তু এ রাক্ষস খালি মুন্ডু কেটে নিয়ে যাই বা কেন? সে কি মুন্ডু খেতেই শুধু ভালোবাসে? কিন্তু তার সঙ্গে যে মানুষের যোগও আছে এরও তো প্রমাণ রয়েছে। ভূত রাক্ষস দানব সঙ্গে মানুষের মিতালি! আশ্চর্য! পুরাতন পুলিশ কর্মচারীর পাকা মাথা এইখানে খুঁত খুঁত করতে লাগলো। সুন্দরবাবু ঘুটঘুটে রাতে খুব জোর করে হয়তো বলতে পারবেন না যে তিনি ভূত মানেন না মোটেই, কিন্তু ভূত রাক্ষস দানব মানানসই হয় শিশুদের সেকালের রূপকথায়। তাদের শ্রদ্ধা বা স্বীকার করলে পুলিশের কাজে দিতে হয় ইস্তফা। সেকালের জীবজন্তুদের মতো যক্ষরক্ষ দৈত্য দ্বারাও পৃথিবীতে আর বাস করে না, এবং ডাইনোসরের মতো ভূত প্রেতদের গল্প পড়তে বা শুনতে ভালো লাগে না বললেই আজকের দিনেও লেখকরা আর কথকরা তাদের নিয়ে ঘাঁটাঘাঁটি করেন অত বেশি। আসলে ওসবের মধ্যে কোনো পদার্থ নেই, কিন্তু থেকে যায় তবু একটা, ওই ভৈরব অবতারটি আসলে কে? সুন্দরবাবুর চোখের সম্মুখেই আবির্ভূত হয়ে সে একলাই আজ এতগুলো পুলিশের লাঠিকে ব্যর্থ করে দিয়েছে। গন্ডা সন্ডা চেহারার কুস্তি লড়া পাহারাওয়ালাকে খেলা ঘরের পুতুলের মতন তুলে আছাড়ের পর আছাড় মেরেছে। পাহারাওয়ালাদের কেউ একটা হাত পর্যন্ত তোলবার ফাঁক পায়নি। ও শক্তি কি মানুষের? খালের জলে ঝাঁপিয়ে পড়ে সুন্দরবাবু আজ যেমন তল খুঁজে পাননি, এই গভীর চিন্তার সাগরে ডুবেও তার হাল হলো সেই রকম। ভাবতে ভাবতে তার মাথা গুলিয়ে গেল। তিনি আর পারলেন না, উচ্চস্বরে বলে উঠলেন, মনোহর, এই রাক্ষসটার চেয়েও কথায় কথায় তোমার এই আজ্ঞে স্যার হচ্ছে বেশি ভয়ানক। আমি আর সইতে পারছি না। আগে ওরকম একটু আধটু কথার দোষ সকলেরই থাকে, কি করব স্যার, উপায় নেই। উপায় নেই? নেই বললেই হলো? আমিও তো মানুষ, আমার কোনো মুদ্রাদোষ আছে কি? চুপ করে রইলে যে বড়? বলো বলো না, আমার কোনো মুদ্রাদোষ আছে?
ওটি বলার জো নেই। আগে স্যার, কিছু দোষ নেবেন না স্যার। হ্যাঁ, কিন্তু কথায় কথায় আপনার ওই হোমটা কি স্যার? মনোহর, তুমি একটা আস্ত গাড়ো, বড্ড বাজে বলবো। আগে আমরা এখন কি করব স্যার? তোমরা সকাল না হওয়া পর্যন্ত এখানে বসে পাহারা দাও। আগে কার উপরে পাহারা দেবো স্যার? সেই কিম্বুত কিমাকার হয়তো তার দলবল নিয়ে এখনো বিষ্ণুবাবুর গলিতে লুকিয়ে আছে। লুকিয়ে আছে স্যার? সর্বনাশ! তাহলে তারাও তো আমাদের ওপরে পাহারা দেবে। আমার বিশ্বাস অন্ধকারেও তারা দেখতে পায়। হতে পারে। হতে পারে বলেন কি স্যার? যদি তারা তেড়ে আসে স্যার? লাঠি চালিও। আগে লাঠি তোলবার সময় কি পাবো? তাহলে চম্পট দিও। আমি এখন চললাম। কোথায় স্যার, কোথায়? আবার ওই বাড়িতে? তুমি কেবল গাড়লি নাও, মস্ত পাগল। ও বাড়িতে আবার পা বাড়াবো? ও বাড়িকে আমি ঘৃণা করি। আমি এখন থানায় চললাম। আগে আপনি কি ভয় পেয়েছেন স্যার? ভয়? ভয়টার কিছুই আমার নেই। পুলিশের কি ভয় পেলে চলে? হ্যাঁ, কিন্তু আমার আর শরীর বইছে না। আমি আজ অজ্ঞান হয়েছি, আচার খেয়েছি, জলে ডুবেছি। হয়তো কালই আমার নিউমোনিয়া ধরবে। তার উপর শোকে দুঃখে আমার মন মেজাজও নেতিয়ে পড়েছে। আগে শোক দুঃখ আবার কেন স্যার? আপনি তো জলজান্ত এখনো বেঁচে রয়েছেন। গারল, আমার শোক দুঃখ তুমি কি বুঝবে শুনি? জয়ন্তর মানিকের জন্য আমার প্রাণ কাঁদছে। হয়তো তারা আর বেঁচেই নেই। আমি বন্ধু হয়েও তাদের উদ্ধার করতে পারলাম না। কিন্তু সে কথা যা। শোনো মনোহর, তোমরা রাতটা এখানে বসে কাটাও। তারপর সকাল হলে ওই বাড়িখানা খানা তল্লাশি করে থানায় গিয়ে আমার কাছে রিপোর্ট দাখিল করবে। কিন্তু ও বাড়িতে আমাদের যদি ঢুকতে না দেয় স্যার? কে ঢুকতে দেবে না? আমার দৃঢ় বিশ্বাস সকালে তোমরা খালি বাড়িতে ঢুকেই খানা তল্লাশি করবে। আগে তাহলে আর খানা তল্লাশির দরকার কি স্যার? মনোহর, তোমার চেয়ে শ্রেষ্ঠ মূর্খ জীবনে আমি দেখিনি। আসামিরা পালালেও পেছনে কত প্রমাণ রেখে যায় জানো না? আচ্ছা, সকলে তোমরা আরেক কাজ করো। তোমরা ওই বাড়িখানা ঘেরাও করে লক্ষ্মী ছেলের মতো চুপটি করে বসে থেকো। তারপর আমি আবার এসে খানা তল্লাশি শুরু করব। এখন আমি চললাম। সকালবেলা মেঘেরা বিদায় নিল না বটে, কিন্তু আকাশ ধরল। সুন্দরবাবু যথা সময় উঠে ইউনিফর্ম পরে উপরের ঘরে খানিকক্ষণ পায়চারি করলেন। তার মুখে গভীর চিন্তার আভাস। হঠাৎ তিনি অত্যন্ত আশ্বস্ত স্বরে বলে উঠলেন, মনে পড়েছে, ঠিক লোকের কথা মনে পড়েছে। তাদের সাহায্য পেলেই আমি জয়ন্ত আর মানিককে ঠিক খুঁজে বার করতে পারবো। সুন্দরবাবু দ্রুত পদে নিচে নেমে এসে টেলিফোনের রিসিভারটা তুলে নিলেন। নম্বর বলে সাড়া পেয়েই বললেন, হ্যালো, কে? বিমল বাবু কি? নমস্কার, কি করছেন? কুমার বাবু আর বাঘার সঙ্গে চা পান করছেন? আচ্ছা, আপনারা দুই বন্ধুতে একবার থানায় আসতে পারেন কি? এখনই। কি দরকার সব কথা নয় পরে শুনবেন। এখন খালি এইটুকু জেনে রাখুন, আমরা কিম্ভূত কিমাকারের হাতে পড়েছি। হ্যাঁ মশাই, কিম্ভূত কিমাকার। তাকে ভূতও বলতে পারেন, রাক্ষসও বলতে পারেন, দানবও বলতে পারেন। আসছেন? আচ্ছা। শেষ চাটুকু দু চুমুকে নিঃশেষ করে কুমার বললে, সুন্দরবাবু আবার হঠাৎ কি বিপদে পড়লেন? ড্রয়ার খুলে রিভলভারটা বার করে পকেটে ফেলে বিমল বললে, থানায় গেলেই জানা যাবে, চলো। রাস্তায় বেরিয়ে কুমার বললে, খবরের কাগজে দেখেছি সুন্দরবাবু এখন নাকি নির্মুণ্ড শিকারীর মামলা নিয়ে ব্যস্ত আছেন। আমাদের ডাক পড়েছে বোধহয় সেই জন্যেই। খুব সম্ভব তাই, কিন্তু সুন্দরবাবুর বন্ধু ডিটেকটিভ জয়ন্ত থাকতে আমাদের ডাক পড়বে কেন? আমরা তো হচ্ছি মাত্র অ্যাডভেঞ্চারার। আরে আরে বাঘা, তোকে তো আমরা ডাকিনি, তুই এলি কেন রে? বাঘা সে প্রশ্নের জবাব দেওয়া দরকার বলে মনে করল না। ল্যাজ নাড়তে নাড়তে তাদের আগে যেতে লাগল।
বাঘাকে দৃঢ় প্রতিজ্ঞ দেখে তারাও কিছু বলল না। থানায় ঢুকতেই সুন্দরবাবু ছুটে এলেন সবেগে। তাড়াতাড়ি বিমলের হাত দুটো চেপে ধরে বলে উঠলেন, ভয়ানক কাণ্ড বিমলবাবু, ভয়ানক কাণ্ড। জয়ন্ত আর মানিক বোধহয় বেঁচে নেই। বিমল প্রথমটা স্তম্ভিতের মতো চুপ করে রইল। ড্রাগনের দুঃস্বপ্ন মামলায় জয়ন্ত ও মানিকের সঙ্গে তাদের প্রথম পরিচয়। সে আজ বেশি দিনের কথা নয়, কিন্তু এই অল্প দিনেই তারা পরস্পরের বন্ধুর মতন হয়ে উঠেছে। কাজেই খবরটা শুনে তার বুকের ভেতরে একটা ধাক্কা লাগলো। কুমার বলল, কেন, তাদের কি হয়েছিল? তারা নির্মুণ্ড শিকারীদের পাল্লায় পড়া মানেই তো হচ্ছে মুন্ড উড়ে যাওয়া। বিমল বলল, আচ্ছা, সব কথা খুলে বলুন দেখি। সুন্দরবাবু বললেন, এখানে দাঁড়িয়ে খুলে বলবার সময় নেই। চলুন ট্যাক্সিতে উঠে সংক্ষেপে সব বলছি। আমি আপনাদের সাহায্য চাই। এইরকম রহস্যময় ব্যাপারে আপনাদের বাহাদুরি তো আমি সচক্ষেই দেখেছি। আপনারা প্লিজ সাহায্য করুন। ট্যাক্সির অপেক্ষা করছিল। বিমল ও কুমারের সঙ্গে বাঘাও এক লাফে গাড়ির ভিতরে গিয়ে হাজির হয়। দেখেই সুন্দরবাবু আঁতকে উঠে গাড়ি থেকে আবার নেমে পড়বার উপক্রম করলেন। কুমার তাড়াতাড়ি হাত ধরে বলল, কি হলো সুন্দরবাবু, যান কোথায়? রাস্তায় আপনাদের শখের নেড়ি কুকুর গাড়িতে চড়েছে। বাপরে, ওকে দেখলেই ভয় হয়। আমি বলছি কোনো ভয় নেই। আমি বলছি রীতিমতো ভয় আছে। আমার উপর এখন শনির দৃষ্টি। জানেন, ঘন্টা কয়েক আগে আমি আছাড় খেয়েছি, অজ্ঞান হয়েছি, জলে ডুবেছি। এর উপর ধাড়ি নেড়ি কুকুরের কামড়ার সইবে না আমার। কিন্তু বাঘা যে আজ গো ধরেছে, আমাদের সঙ্গ ছাড়বে না। আচ্ছা, এক কাজ করা যাক, বাঘা তুই ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসকে যা। এই বলে কুমার সেই দিকেই অঙ্গুলি নির্দেশ করল। বাঘাও অমনি অত্যন্ত সুবোধের মতো টুপ করে ছোট্ট একটা লাফ মেরে ড্রাইভারের পাশে গিয়ে আসন গ্রহণ করল। সে বুঝতে পেরেছিল তাকে নিয়েই একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে। একবার আর চোখে সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখল, তারপর জিভ বার করে হাঁপাতে লাগলো। সুন্দরবাবু বললেন, এত বড়, এত মোটা, এত ভারী নেড়ি কুকুর জীবনে আমি আর দেখিনি। বাঘা আমাদের দেশি কুকুর, নিড়ি কুত্তা বলে ওকে তাচ্ছিল্য করবেন না সুন্দরবাবু। বরং যত্ন করলে আমাদের দেশি কুকুরও যে কত বড় আর কত সবল হতে পারে সেইটাই ভেবে দেখুন। ও কুকুর নিয়ে মাথা ঘামাবার সময় আমার নেই। এখন সব কথা বলি, শুনুন। ট্যাক্সি বিষ্ণুবাবু লেনে ঢুকে থামল যথাস্থানে। মনোহর বোবো করে ছুটে এসে ট্যাক্সির সামনে দাঁড়িয়ে স্যালিউট ঠুকে বলল, স্যার স্যার এসেছেন স্যার, বাঁচলাম স্যার। শেষ রাতটুকু যে দুর্ভাবনায় কেটেছে। তোমার আবার দুর্ভাবনা কিসের বাবু? বিপদ দেখলেই যে লোক রেসের ঘোড়ার মতো দৌড়তে পারে তার আবার দুর্ভাবনা? মনোহর যে কাল রাতে রাক্ষসের মুখে তাকে ফেলে লম্বা দৌড় মেরে পালিয়ে গিয়েছিল, সুন্দরবাবু সে রাগ তখনও হজম করতে পারেননি। আগে স্যার, দৌড়ের কথা কেন বলছেন স্যার? আমি তো আপনার কাছে একেবারেই নাবালক। আমি দৌড়ি খালি ডাঙায়, আর আপনি যে জলে স্থলে সমানে দৌড়াতে পারেন স্যার, খালের কথা এরই মধ্যে ভুলে গেছেন স্যার? সুপিরিয়র অফিসারের সঙ্গে বাজে তর্ক করো না, কাজের কথা বলো। কাজের কথা আর কি বলবো স্যার, সকলে মিলে ওই মরা বাড়ির খানার ওপরে পাহারা দিচ্ছে। মরা বাড়ি? সে আবার কি? বাড়ি কখনো জ্যান্ত আর মরা হয়? কুমার বললে, মনোহর বাবু বোধহয় বলতে চান যে ও বাড়িতে কোনো মানুষের সারা শব্দ নেই। মনোহর সুদ সাথে বলল, আগে স্যার ঠিকই ধরেছেন, আমি তো ওই কথাই বলতে চাই স্যার। মশা মাছি আর পিঁপড়ে ছাড়া ও বাড়ির ভেতরে এখন আর কেউ নেই। সেই রাক্ষসটার দেখা যায়নি? আগে না স্যার। কোনো রকম তর্জন গর্জনও করেনি? টু শব্দটি শুনিনি স্যার। শুনে হাঁপ ছাড় না। চলুন বিমল বাবু, এবারে আমরাও বাড়ির ভেতরে ঢুকতে পারি। দুর্গা দুর্গা। সবাই অগ্রসর হলো। সর্বাঙ্গে বাড়ির ভেতর ঢুকলো বাঘা।
কিন্তু দরজা পার হয়েই সে থমকে দাঁড়িয়ে পড়ল। চারিদিকে ঘ্রাণ নিতে লাগল। বিমল বলল, বাঘার মনে বোধহয় কোনো সন্দেহ হয়েছে। সুন্দরবাবু আচমকা বললেন, কিসের সন্দেহ? সে বুঝতে পেরেছে এটা শত্রুপুরী। বুঝতে পেরেছে না ছাই? হঠাৎ বাঘা গড় গড় করে গজরাতে লাগলো। না, বাঘা বলছে আমি এখানে কোনো শত্রুর গায়ের গন্ধ পাচ্ছি। সুন্দরবাবু পায়ে পায়ে পিছোতে লাগলেন এবং তালে তালে তাল মিলিয়ে কিছুটা ঘুরতে লাগলো মনোহর। বিমল কোনো রকমে হাসি চেপে বলল, মা বই। আজ্ঞে স্যার, সে মূর্তিটাকে আপনি তো দেখেননি, তাহলে আর মা ভই বলতেন না। পালিয়ে আসুন স্যার, এখনো পালাবার সময় আছে। কিন্তু বিমল ও কুমার একবারও পিছন ফিরে তাকালো না। দৃঢ় পদে বাঘার অনুসরণ করে বাড়ির ভেতরের দিকে অগ্রসর হলো। বাঘা তখন কিসের গন্ধ শুঁকতে শুঁকতে এগিয়ে যাচ্ছিল। ওরা যে পাগলের মতো মরতে চলেছেন, চলুন স্যার, আমরা এই বেলা লম্বা দিই। রুমাল বার করে টাকের ঘাম মুছতে মুছতে সুন্দরবাবু বললেন, না মনোহর, সেটা ভালো দেখায় না। ডিউটি ইজ ডিউটি। কিন্তু কুকুরটা কিসের গন্ধ পেল বলো দেখি? আজ্ঞে স্যার, বিপদের গন্ধ। মনোহর, মাঝে মাঝে তুমি এমন ভিটকেল কথা খাও, কোনো মানে হয় না। খানিক আগে বললে মরা বাড়ি, এখন আবার বলছো বিপদের গন্ধ। বিপদের আবার গন্ধ কি? যাক, এখন আমার সঙ্গে চলো। আগে স্যার, আমি বাড়ির বাইরে গিয়ে পাহারা দিলেই ভালো হয় না? ও, তার মানে আবার তুমি আমাকে ফেলে পালাতে চাও? না না, ওসব হবে যাবে না। এবারে তোমার পালাবার পথেই বন্ধ করবো। এবারে তুমি আমার সামনের দিকে থাকো। তখন বাঘার সঙ্গে বিমল ও কুমার একতলার একখানা প্রায় অন্ধকার ঘরের ভেতরে গিয়ে হাজির হয়েছে। সেইখানে উপস্থিত হয়ে বাঘার গজরানি আরও বেড়ে গেল। বিমল ও কুমার অনুভব করল সমস্ত ঘরখানা একটা উগ্র ভয়াবহ দুর্গন্ধে ভরপুর। কুমার বলল, এ ঘরে কে থাকতো? জানালার লোহার গড়াতগুলো দেখছো? 2 ইঞ্চিরও বেশি মোটা। দরজার সামনেও কোলাপসিবল গেট। তার মানে ঘরে কাউকে বন্দি করে রাখা হয়েছিল। কি করছো বিমল? চুপ। এই দেখো, এখন কাউকে কিছু বলো না, তাকে ভালো করে পরীক্ষা করি। এমন সময় সুন্দরবাবু দরজা দিয়ে উঁকি মেরে বললেন, খবর কি? খবর শুভ। চলুন সুন্দরবাবু, বাইরে যাই। এসো কুমার। কাল আমরা যখন এখানে আসি তখন তেতলার ওই কোণের ঘরটার আলো জ্বলছিল। আমাদের দেখেই কারা আলো নিভিয়ে দেয়। চলুন, আগে আমরা ওই ঘরেই যাই। না, আগে একতলার আর দোতলার সব ঘর পরীক্ষা না করে দোতলায় ওঠা নিরাপদ নয়। একতলা আর দোতলার অন্য সব ঘর দেখে তারা সেই সাজানো গোছানো হল ঘরে প্রবেশ করল। জয়ন্ত ও মানিক সেই হলঘরটাকে যে অবস্থায় দেখেছিল এখনও তার কিছুরই পরিবর্তন হয়নি, কিন্তু কোথাও মানুষের দেখা বা সাড়া নেই। মনোহর ঠিকই বর্ণনা দিয়েছে, মরা বাড়ি। সুন্দরবাবু বললেন, যা ভেবেছিলাম তাই, আসামিরা পালিয়েছে। তবু চলুন একবার তেতলাটা দেখেই যাই। বিমল জবাব দিল না। ঘরের লেগবার টেবিলের দিকে হিঁট মুখে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কুমারও তার পাশে গিয়ে দাঁড়ালো। তখন সুন্দরবাবু কৌতূহলী হয়ে এগিয়ে এলেন। বিমল বলল, দেখো তো কুমার, ব্লটিং প্যাডের ওপরে কি যেন লেখা রয়েছে। কুমার ভালো করে দেখে নিয়ে বলল, কেউ বোধ হয় কারো ঠিকানা লিখে খামখানাটা প্যাডের ওপর চেপে কালি শুকিয়ে নিয়েছে। উল্টো ছাপ পড়েছে, সব জায়গায় স্পষ্ট নয়। তবে নামের গোড়ায় অক্ষরটা এস আর উপাধি হচ্ছে চৌধুরী। আর একটা কথা যা পড়া যাচ্ছে, ফ্রেজারগঞ্জ বোধ হয়। আমিও ঠিক ওইটুকুই পাঠোদ্ধার করতে পেরেছি। সুন্দরবাবু বললেন, এস চৌধুরী অর্থাৎ সত্য চৌধুরী, সেই এবারের মালিক আর বোধহয় পালের একজন গোদা। আমরা খবর পেয়েছি সে এখন কলকাতায় নেই। খুব সম্ভব চিঠিখানা কালই লেখা হয়েছে। কি করে জানলেন? অক্ষরের ছাঁদগুলো দেখলেই বোঝা যায়, খুব তাড়াতাড়ি লেখা। চেয়ে দেখুন, কলমদানিতে কালো কালির কলম নেই, সেটা পড়ে রয়েছে টেবিলের তলায়। তাতে কি বোঝায়? লোকটি অত্যন্ত তাড়াতাড়ি লিখে কলমটা যথাস্থানে রাখবার সময় পায়নি, ছুঁড়ে ফেলে দিয়ে ব্যস্তভাবে উঠে গেছে।
কাল এখানে যেসব কাণ্ড ঘটেছে তার ব্যস্ততা আর উত্তেজনার কারণ বোধ হয় তাই। ওসব বাজে কথা রেখে তেতলার ঘরে চলুন। কিন্তু তেতলার ঘরও খালি। কিন্তু জয়ন্ত আর মানিকের কি হলো? জয়ন্তবাবু হচ্ছেন বিখ্যাত ব্যক্তি, খুব সম্ভব তাকে এখনো হত্যা করা হয়নি। বাড়ির কোনো ঘরে এক ফোঁটা রক্ত বা হত্যার কোনো চিহ্নই নেই। সম্ভবত এখনকার মতো তিনি আর মানিকবাবু বন্দী হয়ে আছেন। কিন্তু কি করে তাদের উদ্ধার করব? কোথায় গেলে তাদের পাবো? বিমল অনেকক্ষণ চিন্তিত মুখে নীরব হয়ে রইল। তারপর যেন নিজেরই মনেই বলল, একটি মাত্র সূত্র পেয়েছি, কিন্তু সেটা কি কোনো কাজে লাগবে? আমি তো সূত্রপুত্র কিছুই দেখতে পাচ্ছি না, সব অন্ধকার। আপনার মুখে শুনলাম সত্য চৌধুরী আসামিদের দলের একজন প্রধান ব্যক্তি, আর সে এখন কলকাতায় নেই। ধরুন সে আছে ফ্রেজারগঞ্জে। আমার সন্দেহ হচ্ছে আসামিরা জয়ন্তবাবুদের বন্দি করে পুলিশের ভয়ে তাড়াতাড়ি পালাবার সময় চিঠি লিখে সত্য চৌধুরীকে খবর জানিয়ে চিঠিখানা এখনকার কোনো ডাকবাক্সে ফেলে গেছে। হতেও পারে, না হতেও পারে, না হয় সম্ভব। তা বটে, শুধু একবার চেষ্টা করে দেখতে দোষ কি? কি চেষ্টা করব? এখন বেলা মোটে 7টা। কাল শেষ রাতে যদি কেউ চিঠি লিখে থাকে তবে সেখানে এখনো বোধ হয় এই পাড়ার ডাকঘরেই বা ডাকবাক্সে জমা আছে। সেখানে কোনো রকম সংগ্রহ করা যায় নাকি? কিছু ফল হবে বলে মনে হয় না, তবু ডাকঘরেই যাচ্ছি। এখানকার পোস্টমাস্টার আমার বিশেষ বন্ধু। বন্ধু না হলেও ক্ষতি ছিল না, কারণ আপনি যাচ্ছেন রাজকার্যেই। আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন। আমরাও বাড়িতে যাই, খবরটা দেবেন। আধ ঘন্টা পরে বিমল ও কুমারের বৈঠকখানায় দিগ্বিজয়ের মতো বুক ফুলিয়ে সুন্দরবাবুর প্রবেশ। তার দুই চক্ষু আনন্দে ও উৎসাহে সমুজ্জ্বল। বিমল হাসি মুখে বলল, কি সংবাদ? উচ্ছ্বসিত কণ্ঠে সুন্দরবাবু বললেন, আশ্চর্য বিমলবাবু, আপনি গোয়েন্দা না হয়েও আমাদের সবাইকে যে হারিয়ে দিলেন। জয়ন্তকে যদি ফিরে পাই বলবো দুহ জয়ন্ত। কেন বলুন দেখি? ব্লটিং প্যাডে উল্টো ছাদে তুচ্ছ দুটো কালির আঁচড় আর ঘরের মেঝেতে একটা স্থানচ্যুত কলম। এই মাত্র দেখেই আপনি কত বড় একটা আবিষ্কার করে ফেলেছেন। আশ্চর্য! নিমন্ড শিকারীদের আস্তানা আবিষ্কার, তাদের দলপতিকে আবিষ্কার, এতদিন ধরে আমরা কিছু করতেই পারিনি। তার উপরে জয়ন্ত আর মানিককে আবিষ্কার। তাহলে সত্য সত্যই ওখানে কাল রাতে কেউ চিঠি লিখেছিল। পকেট থেকে একখানা খাম বের করে সুন্দরবাবু বললেন, এই নিন সেই চিঠি। বিমল চিঠিখানা হাতে করে খানিকক্ষণ পরে ধীরে ধীরে বলল, মাননীয় মহাশয়, আজ রাতে ডিটেকটিভ জয়ন্ত আর তার বন্ধুকে আমরা বন্দি করিয়াছি, জানবেন। তারপর পুলিশের সহিত আমাদের দাঙ্গা হইয়াছে। ভীমাবতারের হাতে মার খাইয়া পুলিশ পলাইয়া গিয়াছে, হয়তো এখনই আবার ফিরিয়া আসিবে। আপনার অনুমতি পাই নাই বলিয়া বন্দীদের বধ করিতে পারিলাম না। তাহাদের লইয়া আমরা নৌকায় চড়িয়া বাহির হইয়া পড়িব। তারপর পথে আপনার বাগান বাড়ি হইতে মোটর বোট লইয়া ফুলছড়ি দ্বীপের আড্ডায় গিয়া উপস্থিত হইব। আপনিও যথাসম্ভব শীঘ্র সেখানে যাইলে ভালো হয়। আর কিছু লিখিবার সময় নাই। ইতি আপনার অনুগত শ্রী পশুপতি হাজরা। তাহলে জয়ন্তবাবুরা এখন ফুলছড়ি দ্বীপের দিকে যাত্রা করছেন। ফুলছড়ি দ্বীপের নাম আমি শুনেছি, কিন্তু আমরা সেখানে একবার গিয়েছিলাম। সুন্দরবন ছাড়িয়ে মাতলা আর জামিরা নদী যেখানে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, সেখানে কতগুলো দ্বীপ আছে। তাদেরই একটি হচ্ছে ফুলছড়ি দ্বীপ। ফ্রেজারগঞ্জ থেকে জলপথে ওই দ্বীপে যাওয়া যায়। তাহলে এখন আমাদের কর্তব্য কি? আমরাও কি পোর্ট পুলিশের লঞ্চ নিয়ে পশুপতিদের পেছনে তাড়া করব? না, কারণ প্রথমত তারা অনেক আগে বেরিয়েছে, হয়তো তাদের ধরতে পারবো না। দ্বিতীয়ত, আসামিদের নাগাল পেলেও জলপথে তাদের সতর্ক চোখগুলোকে ফাঁকি দিয়ে লুকিয়ে কাছে যেতে পারবো না। দূর থেকে পুলিশের লঞ্চ দেখলেই তারা নিশ্চয়ই জয়ন্তবাবু আর মানিকবাবুকে হত্যা করে জলে ফেলে দিয়ে নির্দোষী সাজবার চেষ্টা করবে।
আমাদের চুপি চুপি যেতে হবে, একেবারে তাদের আড্ডায়, অর্থাৎ ফুলছড়ি দ্বীপে। কিন্তু তাদের আড্ডা আছে হয়তো গভীর জঙ্গলের মধ্যে কোনো গোপন স্থানে। আমরা তার সন্ধান পাবো কেমন করে? সন্ধান পাওয়া খুবই সহজ। সহজ? হ্যাঁ, আগে ফ্রেজারগঞ্জে গিয়ে আমরা সত্য চৌধুরীকে গ্রেপ্তার করব। সত্যই তার আড্ডার সন্ধান বলে দিতে বাধ্য হবে। কিন্তু দেরি হলে পশুপতিরা যদি জয়ন্ত আর মানিককে মেরে ফেলে? পশুপতির চিঠিতেই দেখেছেন তো, সত্য চৌধুরীর হুকুম পায়নি বলেই সে বন্দীদের খুন করেনি। সে কথা সত্যি, কিন্তু বলা তো যায় না সত্য চৌধুরী যদি আমাদের আগেই ফুলছড়ি দ্বীপে গিয়ে হাজির হয়। কেন যাবে সে? জয়ন্তবাবুরা যে বন্দী হয়েছেন এ খবর সে জানে না। পশুপতির চিঠি আমাদের হাতে, এই চিঠি আমরা ফেরত দেব না। চিঠির বদলে তার ঠিকানায় গিয়ে হাজির হব সদল বলে আমরাই। তারপর বোঝা যাবে সে আমাদের পথ দেখিয়ে ফুলছড়ি দ্বীপে নিয়ে যেতে রাজি হয় কিনা। আমিও বিমলের প্রস্তাব সমর্থন করি। আর সুন্দরবাবু, আপনি এখন তাড়াতাড়ি ফ্রেজারগঞ্জে যাওয়ার ব্যবস্থা ঠিক করে ফেলুন। সঙ্গে একদল সশস্ত্র পুলিশ নিতে ভুলবেন না। জয়ন্তবাবুদের উদ্ধার করবার আগে হয়তো আমাদের একটা খণ্ডযুদ্ধে লিপ্ত হতে হবে। সুন্দরবাবু একটা নিঃশ্বাস ফেলে নিয়ে বললেন, যুদ্ধে আমি ভয় পাই না, আমি কাপুরুষ নই, কিন্তু আমার ভয় সে বিভৎস ভীমাবতারকে। আমার গভীর সন্দেহ হচ্ছে সিপাহীরা কি তাকে কাবু করতে পারবে। কুমারের মুখ টিপে হাসতে হাসতে বিমলকে বলল, কি হে, ভীমাবতারের গুপ্ত কথা সুন্দরবাবুর কাছে খুলে বলবো নাকি? বিমল মাথা নেড়ে বলল, না, এখন নয়। সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, ভীমাবতার কি আপনারা তা জানেন? জানি। কি আশ্চর্য, জানেন তবু বলবেন না? না। কেন শুনি? বললে হয়তো আরো বেশি ভয় পাবেন। যা ভয় পেয়েছি তারই তুলনা হয় না। তার চেয়ে আর বেশি ভয় পাবার উপায় নেই। আপনি অনায়াসেই বলতে পারেন ভীমাবতার কে? সে কি মানুষ নাকি ভূত? যদি বলি ভূত, তাহলে কি করবেন? তাহলে তার সঙ্গে আর দেখা করবো না। জয়ন্ত আর মানিক জানে, আপনারাও জেনে রাখুন, ভূত সম্বন্ধে আমার কিঞ্চিত দুর্বলতা আছে। কারণ ভূতেরা হচ্ছে অসামাজিক, অমানসিক আর অস্বাভাবিক। তাদের সঙ্গে কোনো ভদ্রলোকেরই সম্পর্ক রাখা উচিত নয়। আমি জানতে চাই ভীমাবতারটা ভূত কিনা। তাহলে খালি এইটুকুই জেনে রাখুন যে ভীমাবতার হচ্ছে ভূতের চেয়েও অসামাজিক, অমানসিক আর ভয়ানক। তার মানে কোনো বিশেষ প্রমাণ পেয়ে এই ভীমাবতারটির সম্বন্ধে আমাদের মনে একটা সন্দেহ জেগেছে, কিন্তু শেষটায় সে সন্দেহ সত্য নাও হতে পারে। কাজেই ভীমাবতার সম্বন্ধে আপাতত বেশি কিছু আর বলতে পারবো না বিশেষ। এখন আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জে, যেখানে ভীমাবতার নেই, সুতরাং আপনি নির্ভয় হতে পারেন। সুন্দরবাবু উঠে দাঁড়িয়ে বললেন, নির্ভয় হব না ছাই হব? নমস্কার, চললুম আমি সশরীরে জমের বাড়ি যাবার ব্যবস্থা করতে। কিন্তু ইতিমধ্যে একটা উইল করে গেলেও বুদ্ধিমানের কাজ হবে বোধহয়। দুঃখা দুঃখা। এইবারে জয়ন্ত আর মানিকের খবর নেওয়ার সময় হয়েছে। জ্ঞান হবার পর জয়ন্ত প্রথমে দেখল সে শুয়ে আছে ঠান্ডা মাটির উপরে একটা আধা অন্ধকার ঘরে। উঠবার চেষ্টা করলো কিন্তু পারল না। তার হাত দুটো পিছু মোড়া করে বাঁধা এবং পা দুটো বাঁধা শক্ত করে। তখন নাচার ভাবে শুয়ে শুয়ে সে ঘরের চারিদিকে লক্ষ্য করতে লাগলো, কিন্তু দেখবার বিশেষ কিছু নেই। চার দেওয়ালে চারখানা ছোট ছোট জানলা এবং একদিকে একটা দরজা। একদিকের একটা জানলা খোলা, তার বাইরে দেখা যাচ্ছে উপরে আলোকিত আকাশ এবং নিচে মর্মরিত অরণ্যের চূড়া। হঠাৎ তার ডান পাশ থেকে সাড়া এলো। জয়ন্ত। চমকে সেদিকে ফিরে জয়ন্ত দেখতে পেল মানিককে। তারও অবস্থা এক। জয়ন্ত, এবার বোধহয় আমাদের লীলা খেলা ফুরলো। হ্যাঁ মানিক, সেই রকমই তো মনে হচ্ছে। সুন্দরবাবু আর কোনো নতুন মামলায় আমাদের সঙ্গে পরামর্শ করতে পারবেন না। সুন্দরবাবুর হতাশ মুখ মনে করে আমার ভারী দুঃখ হচ্ছে মানিক। কিন্তু
কিন্তু আমরা আমরা কোথায় আছি জয়ন্ত? বলা অসম্ভব, তবে কলকাতায় নয় নিশ্চয়ই। বাইরের আকাশের দিকে তাকিয়ে দেখো, শহরের আকাশ এমন পরিষ্কার আর নীলচে কিন্তু হয় না। চারিদিকে স্তব্ধতার ভেতর থেকে শোনা যাচ্ছে কেবল বাতাস আর গাছপালার কানাকানি আর পাখিদের ডাক। মানুষ বা অন্য কোনো জীবজন্তুর কোনো সাড়া নেই। খুব সম্ভবত আমরা কোনো নির্জন বনের ভেতর আছি। শহর বা গ্রাম এখান থেকে অনেক দূর। আচ্ছা, আমরা কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম বলে মনে হয়? তাও বলা শক্ত। একদিনও হতে পারে, দুদিনও হতে পারে। কি করে বুঝলে? হ্যাঁ, আমরা যখন বিষ্ণুবাবু লেনে গিয়েছিলাম তখন রাত্রিকাল। জানলা দিয়ে চেয়ে দেখো, এখন রোদ উঠেছে গাছের মাথায়। তার মানে একটু পরেই সূর্য অস্ত যাবে, সন্ধ্যা হবে, আবার রাত আসবে। আমরা যখন অজ্ঞান হয়েছিলাম তখন কালকেও আর একবার দিন আর রাত এসে গিয়েছে কিনা তা কে জানে। শোনো জয়ন্ত, স্বপ্নের মতো আমার একটা কথা মনে হচ্ছে। কতক্ষণ আগে জানি না, কিন্তু আরও একবার আমার অল্প অল্প জ্ঞান হয়েছিল। মনে হলো যেন কানের কাছে ওই জলের স্রোতের কলকল শব্দ পেলাম, যেন মোটর বোটের আওয়াজও শুনলাম। কিন্তু ভালো করে কিছু বোঝবার আগেই একটা বিকট উগ্র গন্ধ জাগলো, আর সঙ্গে সঙ্গে আমি আবার অজ্ঞান হয়ে পড়লাম। তোমার এই স্বপ্ন সত্য হলে বলতে হয় জলপথে আমাদের শহরের বাইরে অন্য কোথাও নিয়ে আসা হয়েছে, আর যাতে আমাদের জ্ঞান না হয় সেটারও বারবার চেষ্টা করা হয়েছে। কিন্তু ও কিসের শব্দ? মানিক, চুপ। সশব্দে ঘরের দরজা খুলে গেল। ভিতরে এসে দাঁড়ালো একটা মূর্তি। কালো রং, জোয়ান চেহারা, কুৎসিত নিষ্ঠুর মুখ, হাতে এক গাছ তেলে পাকানো মোটা বাঁশের লাঠি। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনিট খানেক বন্দীদের দেখল, তারপর কালো মুখে সাদা দাঁত খেলিয়ে বলল, এই যে জয়ন্ত, তাহলে আর তোমরা অজ্ঞান হয়ে নেই, তাই তো? না, এখন আমরা জ্ঞানবান হয়েছি। কিন্তু তুমি কে বাবু? আমি পশুপতি। অত হাসির ঘটা কেন বন্ধু? হাসছি তোমাদের ভবিষ্যৎ ভেবে। আমাদের ভবিষ্যৎ কি এতটাই হাস্যকর? বেশ বন্ধু, তাহলে তোমার মুখে আমাদের ভবিষ্যতের বর্ণনা শুনলে আমরা খুবই খুশি হব। ওরে হাদারাম, ভবিষ্যতের বর্ণনা শুনলে তোদের পেটের পিলে চমকে যাবে রে। আমরা পিলে রুগী নই হে। তাহলে শোন, কাল কি পরশুর মধ্যে দেহ দুটো হবে তোদের স্কন্দ কাটা, আর তোদের মুন্ড দুটো থাকবে কাঁচের জারের ভেতরে স্পিরিটে ডোবানো, বুঝলি? স্পিরিটে ডোবানো? এ আবার কি খেয়াল? খেয়াল নয় রে মূর্খ, খেয়াল নয়। আমাদের কর্তা সত্যবাবু হচ্ছেন সম্ভবত তান্ত্রিক সাধক, তার উপরে মা কালীর অসীম করুণা। স্বপ্নে মা জানিয়েছেন তার আসল নরমুণ্ডের মালা পরবার স্বাদ হয়েছে। তাই মায়ের কাছে কর্তা মহাপ্রতিজ্ঞা করেছেন যে 108টি নরমুণ্ডের মালা তার চরণে তিনি উপহার দেবেন। কিন্তু এই বিধর্মী ফিরিঙ্গিদের রাজত্বে 108টা নরমুণ্ড জোগাড় করা তো আর 2-4 দিনের কাজ নয়। তাই আমরা একটা মুন্ড কাটি আর স্পিরিটে ডুবিয়ে টাটকা রাখি। 63টা মুন্ড পেয়েছি আমরা, তোদের নিয়ে হবে 65টা, আর 43টা পেলেই মুন্ডমালা গাঁথা হবে। সুন্দর প্রস্তাব। মায়ের গলার মালায় দুলবো শুনে আমার সত্যিই খুব আনন্দ হচ্ছে, বুঝলে? তোমাদের এই মা কোথায় আছেন? এটা ফুলছড়ি দ্বীপ। এখানেই আমাদের কর্তার সাধন আশ্রম কিনা? বটে। তাহলে কলকাতা থেকে আমরা বেড়াতে এসেছি ফুলছড়ি দ্বীপে, তাই তো? বেড়াতে নয় রে গাধা, মরতে। তুমি কি দয়া করে এখনই আমাদের স্কন্দ কাটা করতে চাও? না, কর্তার কাছে খবর পাঠিয়েছি, তার হুকুম পাইনি বলেই তোরা এখনো বেঁচে আছিস। তবে এখন তুমি কি করতে এসেছো এখানে?
চাঁদ মুখ দেখাতে? আমার মুখ যে চাঁদের মতো নয় সে কথা আমিও জানি রে হনুমান। আর আমার মুখ যে হনুমানের মতো নয় সে কথা আমি জানি হে বন্ধু, কিন্তু তুমি দয়া করে এখানে এসেছো কেন? কেবল আমাদের ভবিষ্যৎ বর্ণনা করতে? না রে গঙ্গারাম, না, বলির পাঁঠাকেও দানা পানি দিতে হয়, জানিস না? আমি জানতে এসেছি তোদের খিদে টিদে পেয়েছে কিনা। বলে পশুপতি বেরিয়ে গেল। একটু পরেই সে 2 বোতল জল নিয়ে ফিরে এলো। জয়ন্ত ও মানিককে মুখের কাছে বোতল ধরে সে একে একে দুজনকেই জল পান করালো। জয়ন্ত বলল, জল দিয়ে প্রাণ ঠান্ডা করলে বলে ধন্যবাদ, কিন্তু যখন আমাদের খাবার আসবে তখন আমরা খাবো কেমন করে? আমাদের তো হাত পা বাঁধা। যতক্ষণ না জবাই হোস ততক্ষণ তোদের হাত পা বাঁধাই থাকবে রে ছুঁচো। আমরা এসে খাইয়ে দিয়ে যাব, ঠিক আছে? বন্ধু, জীবতত্ত্বে তোমার অসাধারণ পাণ্ডিত্য দেখে আমি সত্যিই মুগ্ধ হচ্ছি। আমি গাধা, আমি হনুমান, আমি ছুঁচো, তোমার কৃপায় আমি আরো কত নব নব মূর্তি ধারণ করব, একটু বলতে পারো? পশুপতি হেসে ফেলে বলল, সে কথা তোদের পরে এসে বলবো রে হাঁদারাম, এখন আমি চললাম। সে বেরিয়ে গিয়ে আবার দরজা বন্ধ করে দিল। তারপর তার পায়ের শব্দ দূরে মিলিয়ে গেল। জয়ন্ত স্তব্ধ হয়ে খানিকক্ষণ কি যেন একটা ভাবল, তারপর বলল, মানিক, মনে আছে কি? এ মামলা যখন হাতে নিই তখন তুমি বিলাতের পৃথিবী প্রসিদ্ধ হত্যা ব্যতিগ্রস্ত জ্যাক দ্য রিপারের কথা তুলেছিলে, মনে আছে? আছে। মনে আছে আমিও তখন সন্দেহ প্রকাশ করেছিলাম যে এই নৃমুণ্ড শিকারীও হচ্ছে সেই কোনো ব্যতিগ্রস্ত হত্যাকারী। দেখছো, আমার সন্দেহই কিন্তু সত্য হলো। সত্য চৌধুরী হচ্ছে বাঙালি জ্যাক দ্য রিপার। অপরাধ বিভাগে এই শ্রেণীর অপরাধীদের নিয়ে বিশদ আলোচনা আছেন। এদের উন্মাদ রোগ প্রকাশ পায় কেবল বিশেষ এক বাতিকের ক্ষেত্রে। ও আলোচনা এখন থাক, আমার ভালো লাগছে না জয়ন্ত। চোখের সামনে চকচক করছে ওই নৃমুণ্ড শিকারীর খাড়া, আরে দুরাত্মা পশুপতিটার সঙ্গে তুমি ওই রকম দুঃসময় ঠাট্টা তামাশা করছিলে বলে আমার গা জ্বলে যাচ্ছিল। যে পুজোর যে মন্ত্র মানিক, যে ব্রত আমরা নিয়েছি তাতে এইভাবেই আমাদের মৃত্যু হওয়া কিন্তু স্বাভাবিক। সুতরাং দুঃখ করে লাভ কি আমাকে বলতে পারো? দেখো জয়ন্ত, আমার কিন্তু মাঝে মধ্যেই মনে আশার সঞ্চার হচ্ছে। কি আশা? মুক্তি লাভের কোনো না কোনো উপায় তুমি নিশ্চয়ই আবিষ্কার করবে। ভগবান তোমার এই অপূর্ব মাথাটা ওই নৃমুণ্ড শিকারীর খাড়ার জন্য নিশ্চয়ই সৃষ্টি করেননি। আমি জানি জয়ন্ত, বিপদ যতই গভীর হয় তোমার বুদ্ধি ততই খোলে। আশা কুহকিনী মানিক, আশা কুহকিনী। আশার ছলনায় ভুলো না, অসম্ভবের বিরুদ্ধে কি চেষ্টা করব ভাই। হাত দুটো যদি পিছুমোড়া করে বাঁধা না থাকতো তাহলেও কিছু একটা আশা ছিল। ওই জানলাগুলোর লোহার গরাদ 1 ইঞ্চির চেয়ে বেশি মোটা নয়। তুমি আমার এই বাহুর শক্তি জানো মানিক, ওরকম গরাদ আমি মোমের মতো নরম বলে মনে করি। কিন্তু হাত পা যে বাঁধা বন্ধু, কোনো আশাই নেই। দিনের আলো নিভে আসছে জয়ন্ত, বকের দল বাসায় ফিরছে, পাখিরা বিদায় গান গাইছে। হ্যাঁ, জানি না কালকে সন্ধ্যা এসে আর আমাদের দেখতে পাবে কিনা। জয়ন্ত, ফাঁসির আগের দিন অপরাধীদের মনের ভাব কেমন হয় বুঝতে পারছো? মোটেই পাচ্ছি না। আমি এখন নিষ্পলক নেত্রে ওই বোতল দুটোর দিকে তাকিয়ে আছি মানিক। বোতল? হ্যাঁ, দেখো না, আমাদের পশুপতি তাচ্ছিল্য করে বোতল দুটো এইখানেই ফেলে রেখে গিয়েছেন। পশুপতিকে তুমি আমাদের বন্ধু বলো না জয়ন্ত। নিশ্চয়ই বলবো, এতক্ষণ ঠাট্টা করছিলাম, এবার গম্ভীরভাবেই বলবো। কেন? কারণ গ্রিক পণ্ডিত আর্কিমিডিসের ভাষায় এখন আমরা অনায়াসেই বলতে পারি ইউরেকা, ইউরেকা। তো তোমার কথার অর্থ কি জয়?
মানিক, আমার না ওই একটি নস্য নিতে স্বাদ হচ্ছে, বুঝলে? মানিক সানন্দে বলল। ও জয়ন্ত, তার মানে তুমি নিশ্চয়ই মুক্তির কোনো একটা উপায় আবিষ্কার করেছো, কারণ নস্যি নেবার স্বাদ হচ্ছে তোমার বিপুল খুশির লক্ষণ। হ্যাঁ বন্ধু, ওই বোতলই আমাদের উদ্ধার করবে। কি বলছো তুমি জয়ন্ত? জয়ন্ত জবাব দিল না। বোতল ছিল তার পায়ের কাছে। সে হঠাৎ তার বাঁধা পা দুটো একটা বোতলের উপর সজোরে আঘাত হানল। বোতলটা ছিটকে দেয়ালের উপরে গিয়ে পড়ে ভেঙে গেল সশব্দে। আরে আরে কি আশ্চর্য, কি আশ্চর্য! আরে এই বোতলে যদি আমাদের বাঁচবার উপায় হয়, তাহলে ওটা তুমি ভাঙলে কেন? মানিক, তুমি কি কখনো ভাঙা কাচের ধার পরীক্ষা করনি? ভাঙা কাজ খুঁড়ের মতো কাজ করতে পারে, এমনকি তা দিয়ে দাড়িও কামানো যায়। জয় জয়, বুঝেছি, এইবার বুঝেছি। কিন্তু কিন্তু আমাদের হাত যে বাঁধা ভাই। জয়ন্ত কোনো কথা না বলে গড়িয়ে গড়িয়ে ভাঙা বোতলের টুকরোগুলোর কাছে গেল। তারপর বলল, মানিক, তুমি পাশ ফিরে স্থির হয়ে শুয়ে থাকো দেখি। মানিক কথা মতো কাজ করল। জয়ন্ত কিছুক্ষণ ভাঙা কাঁচগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর বড় একখণ্ড কাঁচ বেছে নিয়ে মুখ বাড়িয়ে সেটাকে দাঁত দিয়ে চেপে গড়িয়ে গড়িয়ে মানিকের পেছন দিকে এলো। তারপর সেই কামড়ে ধরা কাঁচখানা দিয়ে মানিকের পিছু মোড়া করে বাঁধা হাতের দড়ির উপরে ঘষতে লাগলো। মিনিট কয়েকের মধ্যেই মানিকের হাত দুটো দড়ির বন্ধন থেকে মুক্ত পেল। দুই বাহু বারবার কয়েক বিস্মিত ও সংকুচিত করে জয়ন্ত আগে তাদের আড়ষ্টতা দূর করল। গোটা কয়েক ডন বৈঠকও করে নিল। ঠিক সেই সময় ঘরের বাইরে জাগলো কার যেন পায়ের শব্দ। মানিক ত্রস্ত স্বরে বলল, এটা নিশ্চয়ই ওই শয়তান পশুপতি, হয়তো আমাদের খাবার নিয়ে আসছে। একজনের নয় মানিক, আমি কিন্তু 2-3 জনের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। জানলা ভাঙো জয়ন্ত, শিগগিরই। মানিকের মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জানলা দুটো লোহার গরাদ জয়ন্ত এক হ্যাঁচকার টানে বেঁকিয়ে খুলে ফেলল। একটা গরাদ মানিকের হাতে দিয়ে বলল, দরকার হলে এটা অস্ত্রের মতো ব্যবহার করো মানিক। দরজায় কুলুপ খোলার শব্দ হলো। পর মুহূর্তে জয়ন্ত ও মানিক জানলা গলে একে একে বাইরে লাফিয়ে পড়ল। ওদিকে ঘরের মধ্যে জেগেছে তখন ভীষণ হট্টগোল। ভাঙা জানলার ফাঁকে পশুপতির হতভম্ব মুখ। জয়ন্ত ও মানিককে দেখতে পেয়ে সে উত্তেজিত স্বরে বলে উঠল, কোথায় পালাবে? ওদের পেছনে যাবে এই মুক্তিমান জম। ডাক, ভীম অবতারকে ডাক। ছুটতে ছুটতে মানিক বিস্মিত স্বরে বলল, ওই ভীমাবতার কে জয়ন্ত? নিজের গতি আরো বাড়িয়ে দিয়ে জয়ন্ত বলল, হয়তো সেই ভয়াবহ বিভীষণ। আরো জোরে। মিনিট খানেক পরেই তাদের পেছনে দূর থেকে জেগে উঠল এক বিভৎস গর্জন। মানিক শিউরে উঠে বলল, ওটা কোন জীবের গর্জন জয়ন্ত? ভগবান জানেন, তবে মানুষের গর্জন নিশ্চয়ই নয় এটা। তাহলে হয়তো এটা ওই বনেরই কোনো জীব। মানুষ দেখে এরকম গর্জন করছে। ওটা অজানা জীবের গর্জন। ওই রকম গর্জন করতে পারে সুন্দরবনে এমন কোনো জানোয়ার আছে বলে আমি অন্তত জানি না। দুজনেই ছুটতে ছুটতে কথা বলছিল। গর্জন হঠাৎ থেমে গেল, কিন্তু তার বদলে শোনা গেল আরো একরকম বেয়াড়া শব্দ। মনে হলো পেছনের গাছপালার ভেতরে মর্মর শব্দ তুলে লতাপাতার ডাল ছিঁড়ে ভেঙে কোনো এক মস্ত অস্থির মতো বৃহৎ জীব তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই বোঝা গেল শব্দটা তাদের দিকে সবেগে এগিয়ে আসছে। এদিকে যে সরু পথ দিয়ে তারা ছুটছিল সে এসে পড়ল একটা মাঝারি মাঠের ওপরে। মাঠের ওধারে প্রায় সিকি মাইল পরে আবার বন জঙ্গল আরম্ভ হয়েছে। মাঠের ডান ও বাম প্রান্তের অরণ্যের প্রাচীর। জয়ন্ত দৌড় থামিয়ে বলল,
দাঁড়াও দাঁড়াও মানিক, আর ছোটো না। মানিক দাঁড়িয়ে পড়ল। শেষ গোধূলির ঝাপসা আলোয় মাঠের চারিদিকে তাড়াতাড়ি ব্যস্ত চোখ বুলিয়ে নিয়ে জয়ন্ত বলল, এখন কি করা যায় বলো তো? বিনা বাক্য ব্যয় ঊর্ধ্বশ্বাসে পলায়ন। ওই খোলা মাঠ দিয়ে পালাতে গেলে আমরা বোধহয় ধরা পড়ব। শুনছো না পেছনের শব্দ আমাদের কত কাছে এসে পড়েছে? যে ওই শব্দের সৃষ্টি করেছে তার গতি আমাদের চেয়ে দ্রুত বলেই মনে হচ্ছে মানিক। তাহলে উপায়? হ্যাঁ, একমাত্র উপায় হচ্ছে চটপট পথ ছেড়ে পাশের জঙ্গলের দিকে গা ঢাকা দিয়ে চুপ করে বসে থাকা। আমরা মাঠ দিয়ে পালিয়েছি ভেবে শত্রু যদি অন্যদিকে বিদায় হয় সে তো বহুত আচ্ছা। না হলে এসো মানিক, এর মধ্যে ঢুকে একটা ঝুপসি ঝোপের তলায় অদৃশ্য হয়ে গেল। শব্দ তখনও আরো কাছে এসে পড়েছে। খোলা মাঠের উপর ঝাপসা আলো তখনও নিঃশেষে নিজেকে হারিয়ে ফেলেনি বটে, কিন্তু অরণ্যের মধ্যে অন্ধকার তখন অবিচ্ছিন্ন না হলেও জমে উঠেছে রীতিমতো। এতক্ষণ পরে আর একটা আশ্চর্য ব্যাপার বোঝা গেল। শব্দের উৎপত্তি জঙ্গলের নিচে নয়, গাছের উপরে। কে যেন গাছের পর গাছের বড় বড় ডাল ধরে ঝাঁকানি দিতে দিতে এগিয়ে আসছে। কি ওটা? হাতি না দৈত্য দানব? মানিক আর কৌতূহল চাপতে না পেরে বলে উঠল, জয়। চুপ। বড় মুহূর্তেই একটা বিপুল দেহ গাছে গাছে লাফ মেরে মূর্তিমান ঝড়ের মতো মাঠের দিকে এগিয়ে গেল। অন্ধকারে তার আসল চেহারা কিছু বোঝা গেল না, খালি মোটা মোটা দুখানা হাত আর দুখানা পা। তারপরে গাছেদের আর্তনাদ শব্দ। জয়ন্ত ফিসফিসিয়ে বলল, মূর্তিটা মাঠের ধারের শেষ গাছে গিয়ে পড়ে আমাদের দেখতে না পেয়ে বিস্মিত হয়েছে মানিক। হঠাৎ মাটি কাঁপিয়ে ধূপ করে একটা শব্দ হলো। মূর্তিটা গাছ থেকে লাফিয়ে পড়ল মানিক। এখন দেখো সর্বনেশে আমাদের খুঁজতে আসে কিনা। জয়ন্ত ও মানিক দৃঢ় মুষ্টিতে লোহার ডান্ডা ধরে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো আসন্ন বিপর্যয়ের প্রতীক্ষায়। কিন্তু শত্রুর দেখা নেই, পায়েরও শব্দ নেই। আরও মিনিটখানেক কাটল, সবাই চুপচাপ। জয়ন্ত বলল, যাক, বোধহয় আমরা ওর চোখে ধুলো দিতে পেরেছি। ও হয়তো আমাদের খোঁজবার জন্য মাঠের ওপারে যাত্রা করেছে। কিন্তু কিন্তু ওটা কি? ওটাই কি ভীমাবতার? নাকি ওটা কোনো একটা বড় জাতের বানর? নিজের মনেই গাছে গাছে লাফালাফি করে বেড়াচ্ছে, আর আমরা মিছেই এর জন্য ভয় পাচ্ছিলাম। মানিক, ওসব ভাববার সময় নেই। ওই শোনো, বনের ভেতর থেকে দূর নতুন গোলমালের শব্দ শোনা যাচ্ছে। বন্ধু পশুপতি নিশ্চয়ই সদল বলে যুদ্ধং দেহি রবে দেই দেই করে নাচতে নাচতে ছুটে আসছে। এখন কি করবে? লড়বে না পালাবে? হরিণের মতো ছুটে পালাবো। আমারও ওই মত। দুজনে একটা দলকে হয়তো ঠেকাতে পারবো না মানিক। নাও নাও, উঠে পড়ো, পা চালাও। তারা বনের আধার ছেড়ে মাঠের আলো আধারের মধ্যে গিয়ে দাঁড়াল। জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল যেন প্রকাণ্ড একটা ঘনীভূত ছায়া দ্রুত বেগে মাঠের ওপারকার অরণ্যের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু তখনও আসল রূপ ধরা গেল না। বলল, মূর্তিটা সামনের দিকে গেছে মানিক। আমরা মাঠের কোন দিকে যাব? ডাইনে না বাঁয়ে? আমরা এখানকার কোনো দিকে চিনি না, সুতরাং যেদিকে খুশি যাই। চলো তবে ডান দিকে, কিন্তু খুব জোরে ছুটতে হবে মানিক। পশুপতিরা যেন আমাদের টিকি পর্যন্ত দেখতে না পায়। তারা যখন আবার দৌড়াতে আরম্ভ করল, অশরীরী অভিশাপের মতো চলন্ত কালো ছায়াটা তখন মাঠের ওপারে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। চারিদিক এমন মৌন যেন এই আমাদের নিত্য পরিচিত পৃথিবী নয়। বনের পাখিরা পর্যন্ত বাসায় ফিরে নীরব হয়ে পড়ছে। চাঁদ আজ অন্ধকারের আসর ভাঙতে আসবে অনেক রাতে। বাতাস স্পন্দনহীন, গাছের পাতাও তাই নীরব। সমস্ত বনভূমি যেন কোনো ভীষণ নৈশ নাটকের আসন্ন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে। জয়ন্ত ও মানিক যখন ডান দিকে ছুটে প্রায় মাঠের প্রান্তে গিয়ে পড়ল, আচমবিতে তাদের সুমুখের বনের ভেতর থেকেও অত্যন্ত দ্রুত পদশব্দ জেগে উঠল। কে যেন মাঠের দিকেই ছুটে আসছে। মানিক
হতাশাভাবেই দাঁড়িয়ে পড়ে বলল, আমাদের আমাদের আর কোনো আশা নেই জয়ন্ত। এদিকেও শত্রু। জয়ন্ত দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে জঙ্গল ভেদ করে আবির্ভূত হলো আরও এক নতুন মূর্তি। প্রথমটা সে তাদের দেখতে পায়নি, কিন্তু খানিকটা এগিয়ে এসেই সেও থমকে দাঁড়িয়ে পড়ল মহা বিস্ময়ে। জয়ন্ত সচকিত চোখে আগন্তুকের দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য, তুমি তুমি এখানে আছো? আমি যে তোমাকে চিনি। তুমি তুমি সত্য চৌধুরী। আমার মনের ক্যামেরায় তোমার চেহারা যে ধরা আছে সত্য চৌধুরী। তার বলিষ্ঠ দেহ যেমন দীর্ঘ তেমন চওড়া, দুটো ক্ষুদ্র তীব্র চোখে জ্বলছে যেন তীক্ষ্ণ বিদ্যুৎ শিখা। মানিক সবিস্ময়ে বলে উঠল, জয়ন্ত, আমি যে ফটো দেখেছি, এই যে সত্য চৌধুরী। দৌড়ে তাদের পাশ কাটাতে গেল, কিন্তু জয়ন্ত এক লাফে তার সামনে গিয়ে পড়ে মাথার উপরে লোহার ডান্ডা তুলে কঠিন স্বরে বলল, দাঁড়াও সত্য চৌধুরী, হাতে যখন পেয়েছি তখন আর তোমাকে আমি পালাতে দেব না। সত্য হাহা করে হেসে উঠেই চোখের নিমেষে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে জয়ন্তকে দুই হাতে জড়িয়ে ধরল। জয়ন্ত এই আকস্মিক আক্রমণ আশা করেনি। তাকেও তখন বাধ্য হয়ে হাতে ডান্ডা ফেলে দিয়ে সত্যকে জড়িয়ে ধরতে হলো। আরম্ভ হলো ভীষণ ধস্তাধস্তি। জয়ন্তের দেহ যেমন পেশিবদ্ধ, পরিপুষ্ট ও সুদীর্ঘ, সত্যরও তেমনি। দুজনের কেউই কাবু হওয়ার পাত্র নয়। মানিক একবার ভাবল ডান্ডা মেরে সত্যকে ঠান্ডা করে দেয়, কিন্তু তারপরেই ভাবল, না, জয়ন্ত যদি জেতে তো ন্যায় যুদ্ধেই জিতুক। জয়ন্তকে সে কখনো হারতে দেখেনি, তাই পরাজয়ের সম্ভাবনা সে কখনো কল্পনাও করতে পারে না। হঠাৎ পাশের নিস্তব্ধ অরণ্য যেন জেগে উঠল পায়ের শব্দের পর শব্দ। অনেক লোক যেন ছুটে আসছে, যেন একটা জনতা। পরক্ষণেই পেছনে হৈ হৈ শব্দ। দূরে মাঠের ওপরের অনেকগুলো ছুটন্ত ছায়ামূর্তি। মানিক ব্যাকুল স্বরে বলল, চারিদিকে শত্রু। জয়ন্ত, আমরা বেড়াজালে ধরা পড়ে গেছি। জয়ন্ত তার সমস্ত শক্তি একত্র করে সত্যকে মাটির উপরে পেড়ে ফেলবার চেষ্টা করল, কিন্তু পারল না। সত্যের দেহে অসুরের মতো ক্ষমতা। বনের ভেতরকার পায়ের শব্দ এবং মাঠের উপর ছায়ামূর্তিগুলো তখন আরও কাছে এসে পড়েছে। জয়ন্ত চিৎকার করে বলল, মানিক, শত্রুরা যখন চারিদিক থেকে দল বেঁধে আক্রমণ করতে আসছে তখন আর ন্যায় যুদ্ধ নয়, মারো এর মাথায় লোহার ডান্ডা। পৃথিবী থেকে একটা আপদ অন্তত দূর। মানিক লোহার ডান্ডা নিয়ে তেড়ে এলে সত্য তাড়াতাড়ি নিজেকে মুক্ত করবার চেষ্টা করল, কিন্তু জয়ন্তর দুই বাহুর লৌহ বন্ধন শিথিল করবার সাধ্য তার হল না। মানিক মাথার উপরে ডান্ডা তুলল। ঠিক সেই সময় কাছ থেকে শোনা গেল, ডান্ডা নামান মানিক বাবু, আমরা এসে পড়েছি, আর ভয় নেই। মানিক থমকে ফিরে দেখে তার পেছনেই দাঁড়িয়ে আছে বিমল ও কুমার। তাদের প্রত্যেকেরই হাতে রাইফেল। ওদিকে জঙ্গলের ভেতর থেকেও বেরিয়ে আসছে বন্দুক হস্তে দলে দলে পুলিশ। দারুণ বিস্ময়ে মানিক একেবারে থ হয়ে দাঁড়িয়ে রইল কাঠের পুতুলের মতো। তার মনে হলো হয়তো সে একটা অসম্ভব স্বপ্ন দেখছে, নয়তো দুশ্চিন্তার ধাক্কায় তার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু জয়ন্তর তখন বিস্মিত হওয়ার একেবারে অবকাশ নেই। সত্যর মারাত্মক আক্রমণ ঠেকাতেই সে ব্যতিব্যস্ত। চারিদিকে পুলিশ দেখে সত্য তখন মরিয়া হয়ে লড়ছে। বিমল এগিয়ে রাইফেল তুলে কর্কশ স্বরে বলল, স্থির হয়ে দাঁড়াও সত্য, নইলে তোমার মাথার খুলি ফুটো করে দেব। সত্য পাগলের মতো বলে উঠল, ছোড় তুই গুলি, কিন্তু তার আগে জয়ন্তকে মেরে মরবো আমি। কথা কইতে কইতে সত্য বোধ হয় একটু আনমনা হয়েছিল। জয়ন্ত সেই সুযোগে এক প্যাচে তাকে একেবারে মাটির উপরে ছুঁড়ে ফেলে দিল। সত্য মাটির উপরে পড়ে ভয়ানক হাঁপাতে লাগলো এবং সেই অবস্থাতেই উন্মাদের মতো চেঁচিয়ে উঠে বলল, তোরা যদি দল বেঁধে না এসে পড়তিস তাহলে দেখতাম ওই জয়ন্তকে। জয়ন্ত হাঁপাতে হাঁপাতে বলল, স্বীকার করি সত্য, আমাদের দুজনের মধ্যে বাহুবলে কে শ্রেষ্ঠ তা তা আমি ঠিক বুঝতে পারছি না। সত্য চৌধুরী বলল, তোর জন্যই আমি মা কালী মুন্ডমালা রাখতে পারলাম না। ওরে পাষণ্ড, মুন্ডমালিনী তো সর্বনাশ করবে। কিন্তু আমি স্বপ্ন পেয়েছি তুমি ফাঁসি কাঠে উঠবার আগে মা কালী আমাকে কিছুই করবেন না।
জয়ন্ত হাসি মুখে বলল। মানিক মাঠের দিকে তাকিয়ে দেখল যে মূর্তি তাদের দিকে ছুটে আসছিল তারা আবার অদৃশ্য হয়েছে। এমন সময় পাশের বনের ভেতরে জাগল এক ভীষণ আর্তনাদ। কি পরিত্রাহী চিৎকার করে বলল, বিমল বাবু, কুমার বাবু, বাঁচান, ভীমাবতার! এই যে সুন্দরবাবুর গলা! বিমল কুমার, জয়ন্ত ও মানিক বনের দিকে ছুটে গেল, কিন্তু তারা কয়েক পা অগ্রসর হতে না হতেই সুন্দরবাবু জঙ্গল ভেদ করে এক লাফে মাঠের উপরে ধপাস করে পড়ে গেলেন। তারপর পেট মোটা লাটাইয়ের মতো গড়াতে গড়াতে পালাতে লাগল। অকস্মাৎ আর এক সুবৃহৎ ছায়ামূর্তির আবির্ভাব হল। তখন আকাশে আর আলো নেই বললেই চলে। মূর্তিটাকে দেখাচ্ছিল একটা ঘন অন্ধকারের মতো। কেবল তার জ্বলন্ত চোখ দুটো ও দাঁতগুলো চকচক করে উঠছে। বিমল ও কুমারের হাতের বন্দুক তৎক্ষণাৎ গর্জন করে উঠল। পর মুহূর্তেই বিরাট আর্তনাদ ও গুরুভার দেহপতনের শব্দ। সুন্দরবাবু দুই চোখ মুদে তখনও মাঠে গড়াতে গড়াতে আরো দূরে পালিয়ে যাচ্ছেন। মানিক তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তাকে দু হাতে চেপে ধরে বললেন, আরে আর থামুন থামুন, আর গড়াবেন না সুন্দরবাবু, আরে ভীমাবতার পটল তুলেছে। অন্ধকার মূর্তিটা যেখানে ভূতলশায়ী হয়েছে জয়ন্ত সেই দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু বিমল বাধা দিয়ে বলল, এখনই ওইদিকে যাবেন না জয়ন্তবাবু, হয়তো এখনো মরেন, কাছে গেলেই মরণ কামড় দিতে পারে। কিন্তু কিন্তু ওকে? ওরাংওটাং। ওরাংওটাং? কি করে জানলেন আপনি? বিষ্ণুবাবুর গলিতে ওর ঘর থেকে আমি কয়েক গাছা লালচে তামাটে রঙের চুল আবিষ্কার করেছি। সে চুল ওরাংওটাংয়ের। আশ্চর্য, বর্ণীয় সুমাত্রা দ্বীপের বনমানুষ বাংলাদেশে এলো কেমন করে? সে কথা আমরা সত্য চৌধুরীর মুখেই শুনতে পাবো। তবে এইটুকু জানি, বাচ্চা অবস্থায় ধরলে ওরাংওটাং মানুষের পোষ মানে। সত্য চৌধুরী নিশ্চয়ই ওকে অনেক দিন ধরে পোষ মানিয়েছে। কিন্তু বিমলবাবু, এখনো কিছুই আমার মাথায় ঢুকছে না। বিমল হেসে বলল, যথাসময়ে সেসব কথা সুন্দরবাবুর মুখেই শুনতে পাবেন। আপাতত খালি এইটুকু জেনে রাখবেন, ফ্রেজারগঞ্জে আমরা গিয়েছিলাম সত্য চৌধুরীকে ধরতে। তার বাসা ঘেরাও করেছিলাম, কিন্তু সে ভয়ানক লোক আমাদের তিনজন সেবাইকে গায়ের জোরে কাবু করে পালিয়ে মোটরে চড়ে এই দ্বীপের দিকে আসে, আর আমরাও তার পেছনে লঞ্চ নিয়ে তাড়া করে এসে উঠেছি এই দ্বীপে। ভাগ্যিস ঠিক সময় আসতে পেরেছি, নইলে কি হতো বলা যায় না। জয়ন্ত অভিভূতের মতো বিমলের হাত চেপে ধরে কৃতজ্ঞ কণ্ঠে বলল, আপনারা আমাদের জীবন রক্ষা করেছেন, আর 3-4 মিনিট দেরি হলে হয়তো আমরা মারা পড়তাম। সাধুর জীবন রক্ষার ভার নেন স্বয়ং ভগবান, আমরা তো নিমিত্ত মাত্র। এতক্ষণ পরে সুন্দরবাবুর হাঁপ কমল। বিমলের দিকে অভিমান ভরা চোখে তাকিয়ে তিনি বললেন, আপনারা বেশ লোক যা হোক, হ্যাঁ, গহন বনে জমের মুখে আমাকে পেছনে ফেলে আপনারা কিনা অনায়াসে চলে এলেন। আরে ভুল বলবেন না সুন্দরবাবু, ওরা আপনাকে পেছনে ফেলেনি, আপনাকে পেছনে ফেলেছে আপনারই আশ্রিত এই বিপর্যয় ভুঁড়ি। মানিক, এই কি তোমার ঠাট্টার সময়? জানো, তোমাদের বাঁচাতে এসেই আমি মরতে বসেছিলুম, এরপরেও আমার বুড়ির উপরে নজর দিচ্ছ, অকৃতজ্ঞ। এমন সময় হঠাৎ চারিদিকের স্তব্ধতা বিদীর্ণ করে দূরে একখানা মোটর বোটের শব্দ জেগে উঠল। সুন্দরবাবু চমকে বললেন, ও আবার কি? জয়ন্ত ব্যস্তভাবে বলল, পশুপতি সদল বলে পলায়ন করেছেন, কিন্তু তাদের পালাতে দেওয়া হবে না। বিমলবাবু চলুন, আমরা জনা কয়েক সেপাই নিয়ে লঞ্চে উঠে তাদের গ্রেপ্তার করি। সুন্দরবাবু বাকি লোকজন নিয়ে এখানে পাহারা দিই, আমরা ফিরে আসা পর্যন্ত। সুন্দরবাবু একবার ঘুটঘুটে অন্ধকারের দিকে জুলু জুলু করে তাকিয়ে দেখলেন, তারপর দৃঢ় স্বরে তাড়াতাড়ি বললেন, না না, আমিও তোমাদের সঙ্গে যাব, কারণ আমি হচ্ছি এই দলের মধ্যে সুপিরিয়র অফিসার, সব দায় দায়িত্ব আমার। মনোহর মনোহর এগিয়ে এসে বলল,
আগে স্যার, 1 ডজন সেপাই নিয়ে তুমি এখানে পাহারা দাও। মনোহর কাঁচু মাচু মুখে বলল, আগে স্যার সেটা কি ঠিক হবে স্যার? ছি মনোহর, ভয় পেও না, ডিউটি ইজ ডিউটি। আমরা দুরাত্মা সত্য চৌধুরীকেও সঙ্গে নিয়ে যাব, তবে আর তোমাদের ভয়টা কিসের? আগে স্যার, বসাও তো কিছু দেখছি না। এর আকুশে দলে যদি আরো 2-3টে ওরাং থাকে স্যার। তোমাদের বন্দুক আছে, তাদের বন্দি করো, তাও না পারো পলায়ন করো। স্যার স্যার, পালিয়ে যাব কোথায় স্যার? এটা যে দ্বীপ স্যার, চারিদিকে লোনা জল। সাঁতার কেটে পালিও। আগে স্যার, সাঁতার স্যার? সুন্দরবাবু এমন জোরে হুঁ শব্দ গর্জন করলেন যে বেশ বোঝা গেল এটা হচ্ছে তার চরম হুঁ। মনোহর আর আজ্ঞে স্যার বলতেও ভরসা করল না। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা নিমুণ্ড শিকারীর দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। আজকের জন্য এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসব আরও নতুন নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।